আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরগুনা সরকারি কলেজ বরগুনা ব্যবস্থাপনা বিভাগ সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বর্তমান পরিস্থিতির মধ্য দিয়েও ভালো আছো, ভালো থাকবে, এটাই কামনা করি। তো আমরা শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দীর্ঘ প্রায় 5 মাসের মতো হলো আমাদের পড়ালেখার কোনো সুযোগ ছিল না। বাড়িতে বা বাসায় বসে যারা একটু মোটামুটি পড়ালেখা করেছো বা আতঙ্কের মধ্যে থেকে কি আর পড়ালেখাই বা করছো আল্লাহই জানে। যাই হোক, সব মিলিয়ে আমরা এখন পড়ালেখার মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা পড়ালেখা শুরু করব। তো তোমরা আমার এই ভিডিও চিত্রটি ভালো করে লক্ষ্য করবে এবং সাদরে গ্রহণ করবে। আমি জানি না আল্লাহ পাক কবে আমাদের রহমত করে আমরা সামনাসামনি এসে ক্লাসে বসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কখন লেকচার দিতে পারবো। তো আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করি, আল্লাহ পাক এই মহামারী বিশ্ব গজব আমাদের থেকে যেন উঠিয়ে নেন, আমাদের যেন তার রহমত দ্বারা আমাদেরকে আল্লাহ পাক রহমত করেন। তো আজকে আমাদের পড়ালেখার মধ্যে ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থাৎ বিজনেস ম্যাথমেটিক্স বিষয়ের একটা চ্যাপ্টার হচ্ছে ম্যাথমেটিক্স অফ ফিনান্স। এই বিষয় অর্থাৎ অর্থায়নে গণিত, এই ম্যাথমেটিক্স অফ ফিনান্স সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, আমরা এই সম্পর্কে শিখব। ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থায়নে গণিত। ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থাৎ এই অর্থায়নে গণিত চ্যাপ্টারে অর্থের সময়মূল্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থের সময়মূল্য বলতে কি বুঝি, সেই প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। তাহলে এর সমাধানও আছে, প্রশ্নের উত্তরও আছে আমাদের কাছে, সেটা আমরা শিখব। অর্থের সময়মূল্য বলতে বোঝায় সময়ের ব্যবধানে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে অর্থের সময়মূল্য। আমি আবার বলছি, সময়ের ব্যবধানে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্যকে পরিমাপ করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করতে হয়। পদ্ধতি দুটি হচ্ছে, 1 নাম্বার প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য, 2 নাম্বার ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু। আমি লিখছি 1 নাম্বার প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য। 2 নাম্বার ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু। টার্মিনাল ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য, যে মূল্যই আমরা পরিমাপ করি না কেন বা হিসাব করি না কেন, সেখানে আমাদের দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে, দুটি পদ্ধতিতে সূত্রের প্রয়োগ করতে হবে।
একটা হচ্ছে জেনারেল মেথড অর্থাৎ সাধারণ পদ্ধতি, আর একটা হচ্ছে অ্যানুইটি মেথড অর্থাৎ সমহার পদ্ধতি। তো বর্তমান মূল্যের সাধারণ পদ্ধতি আমরা আলোচনা করব। জেনারেল মেথড, জেনারেল মেথড অর্থাৎ সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতি। এর সূত্র হচ্ছে পিভি ইকুয়াল এফ বি বাই 1 প্লাস আই পাওয়ার এন প্লাস ডট ডট, আর একটা হচ্ছে এফ বি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এম এন প্লাস ডট ডট। এখানে দুইটি সূত্র প্রয়োগ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে কখন আমরা কোন সূত্র প্রয়োগ করব। আগে আমরা জানবো জেনারেল মেথড, কখন আমরা চিনব সেটা আমাদের আগে জানতে হবে। জেনারেল মেথড হচ্ছে সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি হচ্ছে যখন কোনো ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ গ্রহণ করার পর সেই ঋণ যদি সুদ সহ অর্থাৎ মুনাফা সহ যখন এককালীন অথবা ভিন্ন ভিন্ন প্রকৃতির অর্থ পরিশোধ করা হবে, তখন সেটা হচ্ছে জেনারেল মেথড বা সাধারণ পদ্ধতি। যেমন একটি ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে আমি 5 লক্ষ টাকা ঋণ নিলাম, সেখানে আমার নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হবে। যেমন 10% সুদ যদি আমি পরিশোধ করি, তাহলে 5 লক্ষ টাকার 10% যে সুদ হয় সেটা একাত্র করে একবারে পরিশোধ করতে হলে সেটা হচ্ছে সাধারণ পদ্ধতি। আবার যদি একবারে 2 লাখ, একবারে 3 লাখ, একবারে 5 লাখ এরকমের পরিশোধ করি তাহলে সেটাও হচ্ছে সাধারণ পদ্ধতি। এরপরে আছে যে এম এর ব্যবহার, উপরের সূত্রটাই নেই, দ্বিতীয় সূত্রে আছে। তাহলে এম এর ব্যবহার কখন হয়, যখন ওখানে ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ সুদের পরিমাণ যখন 6 মাস পর পর গণনা করতে বলা হবে, অথবা 4 মাস পর পর, অথবা 3 মাস পর পর, অথবা 2 মাস পর পর, অথবা 1 মাস পর পর, অথবা 15 দিন পর পর, অথবা 1 সপ্তাহ পর পর যখন সুদের হার গণনা করতে বলা হবে তখন আমরা এম এর ব্যবহার করব। এম এর মান হচ্ছে বার, অর্থাৎ 1 বছরে কত বার, সেই বারের নাম হচ্ছে এম। যাই হোক, জেনারেল মেথড অর্থাৎ সাধারণ পদ্ধতি আলোচনা করা হলো। এরপরে আমরা আলোচনা করব সমহার পদ্ধতি অর্থাৎ অ্যানুইটি মেথড। ANNUITY অ্যানুইটি মেথড। অ্যানুইটি মেথড হচ্ছে সমহার পদ্ধতি। সমহার পদ্ধতি, এই সমহার পদ্ধতির আলোচনা হচ্ছে সমহার মানে কি সমান হার। সমান হারে অর্থাৎ এই যে ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে আমি ঋণ নিয়েছিলাম সেই ঋণের অর্থ পরিশোধ করব, প্রত্যেক কিস্তির পরিমাণ হবে সমান। অর্থাৎ যদি ধার্য করা হয় 1 লক্ষ টাকা করে, তাহলে প্রত্যেক কিস্তির পরিমাণ হবে 1 লক্ষ টাকা। যদি 50,000 টাকা হয় তাহলে 50,000 টাকা করে প্রত্যেক কিস্তি, অর্থাৎ কিস্তির পরিমাণ সমান হলে সেটা হচ্ছে সমহার পদ্ধতি। এই সমহার পদ্ধতিতে ঋণ পরিশোধ করার সূত্র হচ্ছে পিভি সমান এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস আই পাওয়ার এন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই বাই আই। আবার
একটা হচ্ছে এ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস I/m পাওয়ার mn সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I/m বাই I/m। এটা হচ্ছে শুরুর সূত্র। শুরু এবং শেষ এ বিষয়ে আলোচনা করব। শুরুর সূত্র এই তো, শুরুর সূত্র। এখন শেষের সূত্র আছে অ্যানুইটি মেথডের শেষের সূত্র আমি কৌশলে অবলম্বন করব, যেটা আমি তোমাদের সামনে যখন ক্লাস নিতাম বোর্ডেও এরকমের কৌশল অবলম্বন করতাম। তোমরা আমার মতো করবে না, তোমরা খাতায় লিখবে। এখানে যদি আমি এই শুরুর সূত্রের শেষের অংশটা বাদ দেই অর্থাৎ মুছে দেই, তাহলে হবে শেষের সূত্র। এই কাজ তোমরা কিন্তু নিজেরা করবে না, নিজেরা আবার নতুন করে লিখবে। এটা এই মোছামুছির কারবার শুধু আমার একার জন্য জায়েজ, তোমাদের জন্য জায়েজ না। তাহলে এই শুরুর জায়গায় আমি লিখব কি শেষ, শুরুর জায়গায় আমি লিখব শেষ। এখন শুরু কি শেষ কি? শুরু করলাম আর শেষ করলাম, এই শুরু আর শেষ সেইটা না। অর্থাৎ সূত্র একবার শুরুর সূত্র প্রয়োগ করব, একবার শেষের সূত্র প্রয়োগ করব। তো এখন সে বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের বর্তমান মূল্যের সূত্র এই শেষ, আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র প্রয়োগ করব এবং সেটা আমরা লিখব ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বা টার্মিনাল ভ্যালু, ভবিষ্যৎ মূল্য আর ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য FUTURE ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্যের জেনারেল মেথড, জেনারেল মেথড সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতি। লেখাটাও অস্পষ্ট, আমার কথা থেকে তোমাদেরকে গ্রহণ করতে হবে। লেখা অস্পষ্ট, সেটাকে বুঝে নিতে হবে। জেনারেল মেথড, জেনারেল মেথডের সূত্র হচ্ছে FB সমান PV ইন্টু 1 প্লাস I পাওয়ার n প্লাস ডট ডট, আর একটা হচ্ছে FB ইন্টু 1 প্লাস I ভাগ m পাওয়ার mn প্লাস ডট ডট। এখানেও প্রেজেন্ট ভ্যালুর মতো যখন অ্যামাউন্টের পরিমাণ ভিন্ন ভিন্ন প্রকৃতির হবে বা এককালীন হবে, তখন এই সাধারণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। আবার এখানে অ্যানুইটি মেথড, 2 নম্বর হচ্ছে অ্যানুইটি মেথড, ANNUITY, অ্যানুইটি মেথড অর্থাৎ সমহার পদ্ধতি, সমহার পদ্ধতি। এই সমহার পদ্ধতি একই রকমের হোক প্রেজেন্ট ভ্যালু বা হোক ফিউচার ভ্যালু, যাই হোক না কেন নিয়ম একই, অর্থাৎ অ্যামাউন্টের পরিমাণ সমান হলে সমহার পদ্ধতি। তাহলে এখানে আসি FV সমান A
সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ ইন্টু 1 প্লাস আই বাই আই, এটারই আরেকটা এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই বাই এম পাওয়ার এম এন মাইনাস 1 ইন্টু 1 প্লাস আই বাই এম নিচে আই বাই এম। তাহলে এটা হচ্ছে শুরু, অর্থাৎ শুরুর সূত্র। আমি আগেই বলেছি শুরু বা শেষ যাই হোক সেটা সম্পর্কে আলোচনা করব। আমার মনে হয় প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি মেথডের সূত্র প্রয়োগ করার সময় এম এর ব্যবহার যেখানে করেছি সেটা এই নিচে যে আই এর নিচে এম সেটা দেওয়া হয়েছে কিনা সেটা একটু লক্ষ্য করবে। যদি দেওয়া না থাকে তাহলে এই ফিউচার ভ্যালুর মতোই এরকমের আই এর নিচে দিতে হবে। আমার মনে পড়ছে যে হয়তোবা দেই নেই বা কিছু এরকমের, কারণ এমন এক সিচুয়েশনে আমরা পৌঁছেছি যেটা ব্যাক করে আবার আসতে সমস্যা। যদি সরাসরি সামনে হতো তো মুছে আবার লিখতাম, তো এটা একটু লক্ষ্য করবে। এটা হচ্ছে শুরুর সূত্র। আবার আমি একটু আমার কেরামতি শুরু করি। সেই কেরামতি হচ্ছে যদি আমরা এই সমহার পদ্ধতির শেষের সূত্র প্রয়োগ করি তাহলে এই শেষের অংশটা আমি মুছে দিব, তোমরা কিন্তু মুছবে না, তোমরা খাতায় লিখবে এতটুকু বাদ দিয়ে, অর্থাৎ এই যতটুকু আছে এইটা হচ্ছে শেষের সূত্র। তোমরা কিন্তু এরকমের আমার মতো কেটে দিবে না, খাতায় লিখবে এটা হচ্ছে শেষের সূত্র। এটা হচ্ছে আমার একটু কেরামতি। এই কেরামতি আমি সবসময়ই তোমাদের দেখিয়ে থাকি একটু আনন্দ দেওয়ার জন্য। আজকে ভিডিও চিত্রের মাধ্যমে আমার এই জীবনের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে তোমাদের আমি কতটুকু আনন্দ উদ্দীপনা বা শিক্ষণীয় বিষয় সম্পর্কে আলোচনা করতে পেরেছি সেটা জানি না কতটুকু পেরেছি। তোমরা সুন্দর দৃষ্টিতে আজকের ভিডিও চিত্রটি গ্রহণ করবে আর ভালোভাবে শেখার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করবে। প্রশ্ন করার জন্য তোমাদের সুযোগ আগেও দিয়েছি, এখনও সেই সুযোগ আছে। জানার জন্য অবশ্যই প্রশ্ন করবে, মনের মধ্যে রেখে কষ্ট নিয়ে বসে থাকবে না, অবশ্যই প্রশ্ন করবে। তো আজকে আমাদের প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর এই সূত্র এ পর্যন্ত শেষ। এরপর আমাদের আরেকটু সূত্র আছে যেটা EIR, অর্থাৎ এটা সমাহার মানে প্রেজেন্ট ভ্যালু হোক বা ফিউচার ভ্যালু হোক যাই হোক না কেন সকল ক্ষেত্রেই অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার জন্য EIR সাধারণত প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রেই আমরা নির্ণয় করি যে EIR অর্থাৎ সুদের হার, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কার্যকারী সুদের হার কেমনে বের করে। এই কার্যকারী সুদের হারটা বের করে 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100 এরকমের সূত্রটা প্রয়োগ করি। আর একটা প্রয়োগ করি 1 প্লাস আই বাই এম পাওয়ার mn মাইনাস 1 ইন্টু 100। আমার এই সিঙ্গেল হোক অর্থাৎ যেখানে এম দেই নেই সেটা হচ্ছে সিঙ্গেল, আর যেখানে এম দিয়েছি সেটা হচ্ছে কম্পাউন্ড অর্থাৎ বারবার। তো যেখানেই হোক না কেন এখানে এন এর মান সব সময় অর্থাৎ সকল ক্ষেত্রে 1, এম এর মান 1 বছর। যদি 5 বছরেরও অঙ্ক হয় সেখানে যদি EIR বের করতে বলা হয় তখনও এন এর মান 1। 1 বছরের অঙ্ক হলেও যদি EIR বের করতে বলা হয় তখনও এন এর মান 1। অর্থাৎ
এন হচ্ছে বছর, মানে 1 বছরের কার্যকরী সুদের হার হোক আর নমিনাল সুদের হার হোক, অর্থাৎ যাই হোক না কেন সকল ক্ষেত্রে 1 বছরেরই সুদের হার বের করতে হয়, এই জন্য এন এর মান অন। আর এম হচ্ছে বারবার, আগেও বলা হয়েছে এম এর মান হচ্ছে বারবার, অর্থাৎ বছরের মধ্যে কতবার সেইটা। এরপরে আসি আমরা, দুইটা রুলস আছে, একটা হচ্ছে রুলস অফ 72, রুল অফ 72 অর্থাৎ 72 এর নিয়ম বিধি, 72 বিধি। এখানে যদি আমরা এন বের করতে যাই, এন হচ্ছে সময়, এন বের করতে গেলে এন এর মান হচ্ছে 72/i, এবং আই যদি বের করতে যাই অর্থাৎ সুদের হার, তখন হবে 72/n। তখন আই এর সাথে 72/n, এন হচ্ছে সময়, অর্থাৎ যদি 10 বছর হয় তাহলে 10 দিয়ে 72 এর ভাগ করলে হয় 7.2, এবং ফলাফলে পার্সেন্টেজ দিতে হবে। যেহেতু আই এর মান, আই মাইনে হচ্ছে ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার, আর এন হচ্ছে সময়। সময়ের যদি আমরা 72কে আমরা সুদের হার দিয়ে যদি ভাগ করি, যেমন সুদের হার যদি 10% হয় তখন কিন্তু পার্সেন্ট দিব না, শুধু 10 লিখবো। অর্থাৎ একটু এক্সাম্পল, যে 10% সুদের হার, কিন্তু এই পার্সেন্টেজটা না দিয়ে শুধু 10 দিয়ে 72 এর ভাগ করব, তখন যা হবে অর্থাৎ 7.2 বছর সেইটা হবে। এই হচ্ছে রুল অফ 72। আবার আরেকটা আছে রুল অফ 69, রুল অফ 69। এই রুল অফ 69 এর সময় এন বের করার নিয়ম হচ্ছে 0.35 অর্থাৎ 0.35 প্লাস 69/i, এখানে একটু বাড়তি। আবার আই বের করার জন্য 0.35 প্লাস 69/n, এই হচ্ছে রুল অফ 69। যাই হোক, ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থাৎ অর্থায়নে গণিতের চ্যাপ্টারে যে সূত্রের প্রয়োগ বা যে সূত্রগুলো দরকার সেগুলো সম্পর্কে আমরা আলোচনা